প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফেয়ার উইথ আস। আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনা দুটি আপনাদের ভয় শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আপনারাও ঘটনা পাঠাতে ভুলবেন না। আপনাদের জানা বা আপনাদের পরিচিত কারো জানা এরকম সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে পারেন। প্রিয় লিসেনার্স, ঘটনা কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এই ভিডিওর লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। আর ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ করছি, যাতে করে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে আজকের এই এপিসোডের ঘটনাগুলো শুনে ভৌতিক আনন্দ পেতে পারেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি ওনার গ্রামের নাম এবং আরও ডিটেলস ইনফরমেশন পাঠালেও সঙ্গত কারণে গ্রামের নামটি প্রকাশ করতে নিষেধ করেছেন। চলুন ঘটনায় চলে যাব। ঘটনাটি ঘটেছিল 2023 সালের, যখন গ্রীষ্মকাল, তখন প্রচণ্ড গরম তখন পড়ছিল, এরকম একটা সময় হয়েছিল। এক্স্যাক্ট মাসের নামটা বলতে পারেন নাই। ঘটনাটি ওনাদের গ্রামেরই ঘটনা। ঘটনাটি মূলত দুইজন ব্যক্তির সাথে ঘটেছিল। একজন বয়সে একদম ছোট, আর একজন মধ্যবয়স্ক ভদ্রলোক। ওই গ্রামে একজন মহিলা, যিনি পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে এসে আত্মহত্যা করে। আত্মহত্যাটা করার পর পরিবার থেকে যে কাজটি করে সেটি হচ্ছে যে খুবই দ্রুততার সাথে সেই লাশটি দাফন করে দেয়। কেননা তারা চাচ্ছিলেন না যে লাশটি এটা পোস্টমর্টেম হোক, পুলিশ আসুক, আইনি জটিলতা হোক, এটা চাচ্ছিলেন না। এটা যে আত্মহত্যা সেটা ওনারা খুব ভালো করেই জানেন। এর পেছনে কোনো হত্যার মোটিভ ছিল না। ওনাদের মোটামুটি জ্ঞাতসারেই এই মহিলা আত্মহত্যা করেছে। জ্ঞাতসারে বলতে এই অর্থে যে তিনি যে এই ধরনের একটা কাজ করবেন এমন একটা হিন্টস আগে থেকে দিয়েছিলেন, যে আমি এত অশান্তি সহ্য করতে পারতেছি না, আমি হয়তো আত্মহত্যা করবো, এরকম কিছু বলেছিলেন আর কি। তো পারিবারিক কলহের জেরেই উনি আত্মহত্যা করেন। আর ওনাকে যদিও বা বিভিন্ন সময় কাউন্সেলিং করা হয়েছে, বোঝানোর চেষ্টা করা হয়েছে, আসলে উনি পারিবারিক প্রেশারটা নিতে পারেন নাই, যার কারণে উনি আত্মহত্যা করেছিলেন। পরিবারের সদস্যরা এই বিষয়টা নিয়ে খুব বেশি ঝামেলা করতে চান নাই, বিধায়ী খুবই দ্রুততার সাথে লাশটা দাফন করে দেয়া হয়। ওই রাত্রেই কিছু ঘটনা ঘটে, তবে সেটা অল্প কিছু মানুষের মধ্যেই ছিল। যেমন এশার নামাজের পর লাশটির দাফন যখন হয়ে গেছে, ওই রাত্রে যখন অনেকেই গভীর রাত্রে বিশেষ করে বাড়িতে ফিরছিলেন, তখন ওনারা ওই কবরের পাশে, যেটা নতুন কবর হয়েছে, গ্রামের বেশ কিছু লোকজন তো জানতেন না যে এইখানে একটা কবর হয়েছে। আত্মহত্যা করেছে হয়তোবা আসরের পর, এরপর এশার নামাজের যখন ওয়াক্ত হয়েছে নামাজ শেষেই দাফন করে দেওয়া হয়েছে, বা মাগরিবের আগে আত্মহত্যা করেছে, এশার নামাজের পরপরই দাফন করে দেওয়া হয়েছে। মানে হচ্ছে লাশটা নামানো, কিছু সময় অপেক্ষা করা, তারপর লাশ গোসল করানো, এতটুকু করতে যতটুকু সময় লাগে। তো গ্রামের অনেক লোকই তো বাইরে বেরিয়েছিলেন, যারা তখনও বাড়িতে ফেরেন নাই। আর 2023 সাল তো খুব বেশি দিন আগের কথা তো আর না। তখন তো বেশ চারদিকে আলো, অটো রিক্সা চলাচল করছে, যাতায়াত ব্যবস্থাও ভালো, লোকজন তো গভীর রাত্রে আসা যাওয়া করছে। তো অনেকেই কিন্তু জানতেন না যে গ্রামে একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে আর এত দ্রুততার সাথে কবরও দেওয়া হয়েছে। তো যখন কিছু লোকজন ওই দিক দিয়ে যাচ্ছিলেন, তখন ওনারা দেখেছিলেন যে কবরস্থানের কাছে একটা সাদা কাপড় পরা ব্যক্তি, এটা যে পুরুষ না এটা বোঝা যাচ্ছে, একটা নারী অবয়বী হবে, ঘোরাফেরা করছে। তো ওনারা এটা দেখে খুব বেশি আসলে মাথা ঘামান নাই, ওনারা ওনাদের মধ্যে চলে গেছেন। তো এমনটা কিন্তু ওই রাত্রে হয়েছে। তো এই ঘটনার খুব একটা আলোচনা শোনা যায় নাই 14 থেকে 15 দিন। কেউ কেউ এটা নিয়ে আলোচনা করেছেন, তবে সেটা অতটা মুখে মুখে ছড়ায় নাই।
14 থেকে 15 দিন পরে ঘটে একটি ভয়ঙ্কর ঘটনা। ওই গ্রামের একটি ছেলে, ওই কবরস্থানের কাছাকাছি ওর বাড়ি, ওর বাড়ির পাশেই রয়েছে একটি আখ ক্ষেত। তখন আখ হয়েছে, তো সে মাঝে মাঝেই ওই আখ ক্ষেত থেকে আখ ভেঙে নিয়ে এসে খেত। দিনের বেলা তখন জোহরের আজান দিয়েছে কি দেয় নাই বা দিবে দিবে ভাবে এরকম একটা সময় আর কি। তো ছেলেটা বাড়ির কাউকে কিছু না বলে আখ ক্ষেতের দিকে এগিয়ে গেছে। ছেলেটার বয়স 10 থেকে 12 বছর হবে, 12 বছর উপরে হবে না আর কি, 10 বছর কম হবে না, ওর বয়সের রেঞ্জটা 10 থেকে 12 বছর আর কি। ও তো মাঝে মাঝেই আশেপাশে যায়, গ্রামের ছেলে পেলে তো সবসময় আশেপাশে একা একাই ঘুরে অভ্যস্ত, যার কারণে বাড়ির পেছনে যাবে আখ খেতে, সবসময় তো আখ ক্ষেত থেকে আখ ভেঙে নিয়ে এসে খাই, এটা তো আর কাউকে বলে যাওয়ার প্রয়োজনীয়তা নাই। সে ওরকম চিন্তা করেই আখের খেতে গিয়েছে। তো আখের খেতে যখন গিয়েছে, ও দেখছে যে কোন আখটা ভাঙা যায়। তো এরকম দেখে দেখে সে একটু ভেতরের দিকে চলে গেছে। আখ ক্ষেত আমরা যারা দেখেছি, বিশেষ করে এই গ্যান্ডারি আখ যেগুলো, সেগুলো কিন্তু একরকমভাবে দাঁড়িয়ে থাকে। আবার কিছু দেশি আখ আছে, এক একটা জায়গায় এক এক নাম আর কি, সেগুলো অনেক সময় 5-6টা একসাথে এক করে মাঝখানে আখের যেই পাতা রয়েছে এটা দিয়ে একটু গিট দিয়ে রাখা হয়। তো ওই আখটা এরকমই ছিল, দেশি আখ আর কি, যেগুলো খুব শক্ত হয়, শক্ত টাইপের হয়। গ্যান্ডারি আখ তো একটু নরম। তো ও দেখছে যে কোনটা ভাঙা যায়। তো এরকম দেখতে দেখতে সে একটু ভেতরের দিকে চলে গেছে আখ ক্ষেতের। যখন সে ভেতরের দিকে গিয়েছে তখন খসখস খসখস শব্দ হচ্ছে, মনে হচ্ছে সামনে থেকে খুব দ্রুত খসখস শব্দ করে এগিয়ে আসছে। তখন ও সামনের দিকে যখন তাকিয়েছে যে আওয়াজটা কে করছে, প্রথম দিকে চিন্তা করেছে যে কোনো মানুষজন হয়তো বা ঢুকেছে, এরকমই হবে। আর আখ ক্ষেতটা ওদের নিজেদেরই, এই জন্য ওর কিন্তু কোনো ভয় ডর ছিল না। এমন না যে সে অন্যের আখ ক্ষেতে ঢুকে আখ চুরি করতে গেছে, যার কারণে ওর মনের মধ্যে তো কোনো ভয় ডর নাই। সে আরও চিন্তা করছে আমাদের আখ ক্ষেতের ভিতরে কে আসলো রে। ও যখন তাকিয়েছে, ও দেখে সামনে আখ যেগুলো রয়েছে গুটি গুটি করে বাঁধা আর কি, এগুলো মনে হচ্ছে সরে সরে যাচ্ছে। মনে হচ্ছে যে অনেক উঁচু কোনো কিছু ওর দিকে এগিয়ে আসছে। আর এই ধরনের শব্দ যেরকম হয় আর কি, বিশেষ করে ওখানে শুকনো শুকনো আখের পাতা ছিল যেগুলো, ওখানে খসখস শব্দ হচ্ছে। আর আখ নড়াচড়া হলে যেরকম শব্দ হয় ওরকম শব্দ হচ্ছে। এরকম শব্দ হতে হতে ওর দিকে এগিয়ে আসে। তখনও বুঝতে পারছে না যে কি এগিয়ে আসছে। হঠাৎ করেই ওর সামনে ভয়ঙ্কর একটা জিনিস এসে উপস্থিত হয়। দেখে সাদা কাপড় পরা একটা মহিলা, যার মাথার চুলগুলো বেশ লম্বা আর ধবধবে সাদা। মহিলাটা এইভাবে এগিয়ে এসে ওর থেকে 10 থেকে 15 হাত দূরে প্রথমে দাঁড়িয়ে যায়। দাঁড়ানোর পর এত বিশাল একটা হা করে, মনে হচ্ছে ওর মতো 3-4টা ছেলে ওই মুখের মধ্যে ঢুকে যাবে। এরকম বিশাল একটা হা করে ওর দিকে মাথাটা এগিয়ে আনতে শুরু করে। তখন ও ওখান থেকে দৌড় দেয়। দৌড় দিয়ে সে ওই আখ ক্ষেত থেকে বের হয়ে চলে আসছে। আখ ক্ষেত থেকে বের হওয়ার পর তখন ও দেখে যে আরও কিছু মানুষ, তারা তাদের বাড়ির দিকে যাচ্ছিল। ওই সময়টা দুপুরবেলা, তো যারা সকাল থেকে মাঠে কাজ করছিলেন তারা কিন্তু দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়ির দিকে যাচ্ছিলেন। অনেকেই বাড়ি তো আশেপাশেই আর কি, যাদের বাড়ি একটু দূরে তারা খাবার সাথে নিয়ে আসছিলেন। তো তারা দেখেন যে ওই ছেলেটা এইভাবে চিৎকার করতে করতে দৌড়াচ্ছে। আর ছেলেটাও যখন দেখেছে কিছু মানুষজন, সে আর বাড়িতে না গিয়ে ওই লোকগুলোর কাছে গিয়েছে। তখন ওই লোকগুলো জিজ্ঞেস করছে, কিরে তুই এরকম চিৎকার চেঁচামেচি করছিস কেন, কি হয়েছে? তখন বলে যে কাকা কাকা, এই যে এই ক্ষেতের মধ্যে কি যেন একটা বিশাল বড় মুখ হা করে আমাকে খাওয়ার জন্য আগায় আসছে। তখন ওনারা ওই দিকটাতে যান। তবে ওই দিকটাতে ওনারা কিছু না দেখলেও এই আখগুলো যে সরানো হয়েছে, অর্থাৎ ভারী কোনো কিছু যে ওই দিক দিয়ে এসেছে, এরকম একটা আলামত ওনারা বুঝতে পেরেছিলেন। তবে কোনো পায়ের ছাপ সেখানে দেখা যায়নি। ছেলেটাকে তো তারা বাড়িতে নিয়ে আসেন। বাড়ির সদস্যরাও জিজ্ঞেস করে
ছেলেটা একই কথা বলে। তো ছেলেটা কিন্তু মারাত্মক ভয় পেয়েছিল, আর ভয় পাবার কারণে সে 4 থেকে 5 দিন জ্বরে আক্রান্ত ছিল। স্থানীয় মসজিদের ইমাম সাহেব উনি এসে ছেলেটাকে ঝাড়ফুঁক করে দেন। আল্লাহর রহমতে ছেলেটা সুস্থ হয়ে যায়। তবে ভয়ের যে একটা ব্যাপারটা, যেটা ওর মনের মধ্যে এমনভাবে গেঁথে গিয়েছিল, ওর স্বাভাবিক হতে অনেকটাই সময় লেগে যায়। তো যাই হোক, এটা তো গেল এই ছেলেটার সাথে ঘটে যাওয়া ঘটনা। হুজুর এসেছিলেন ঝাড়ফুঁক করার জন্য। এবার চলে যাই এই হুজুরের ঘটনার সাথে। এই যে হুজুর, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল হালিম, সবাই হালিম হুজুর বলেই ডাকতেন। উনি স্থানীয় মসজিদের ইমাম সাহেব ছিলেন, আর একজন পরহেজগার ভদ্র মানুষ হিসাবেও এলাকার সকল মানুষই তাকে ভালোবাসতেন। হুজুর উনি মসজিদের পাশেই একটি ছোট ঘরে থাকতেন। এই ঘরটা মসজিদ কমিটি তৈরি করে দিয়েছিল যে ইমাম সাহেব থাকবেন বলে। মসজিদ যেটা, এই মসজিদ থেকে 15-20 হাত দূরে ওই ঘরটার অবস্থান। উনি মোটামুটি ঠিকঠাক মতোই কাজ করছিলেন, কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছিল না। কোনো প্যারানরমাল বিষয়গুলোর অভিজ্ঞতাও ওনার আসলে ওখানে এসে ওইভাবে হয়নি। গ্রামের মানুষজন ওনাকে খুব ভালোবাসেন, সম্মান করেন, বেশ ভালোই চলছিল ওনার। এই যেই মহিলা যিনি সুইসাইড করেছিলেন, উনি সুইসাইড করার 40 দিনের মাথায়, যেটা আমাদের দেশে প্রচলিত আছে, 40 বলে যেটাকে, তো এই 40 একটা দাওয়াত পান। আর এই দাওয়াতটা হচ্ছে এশার নামাজের পর। তো উনি এশার নামাজ পড়ে যে পথ দিয়ে ওই বাড়িতে যাবেন, সেটা কিন্তু ওই যেই কবরটা ওই মহিলার, সেই কবরের পাশ দিয়ে তাকে যেতে হবে। যদিও বা মসজিদটা ওই গ্রামের মেইন রাস্তার সাথেই, কিন্তু ওই বাড়িতে যেতে হলে ওই কবরের পাশ দিয়ে যেতে হয়। তো উনি এশার নামাজ পড়িয়ে ওই বাড়িতে গিয়েছেন, কোনো সমস্যা হয়নি। ওই বাড়িতে যাবার পর উনি সেখানে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেছেন। এরপর খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া করার পর উনি আবার ওই মসজিদের দিকে আসা শুরু করেছেন। এখন আসার পথ তো ওই যাবার সময় যে পথটা হয়েছিল সেটাই। উনি যখন ওই দিক দিয়ে আসছিলেন, ওই যে কবরস্থান যেটা, ওই কবরস্থানের ওই কবরটা যখন উনি ক্রস করছিলেন, তখন হঠাৎ করে পেছন থেকে কেউ একজন ডেকে ওঠে, হালিম, এই হালিম। উনি এই ডাক শুনে পেছন দিকে তাকান, তবে পেছনে উনি কাউকে দেখতে পান না। চিন্তা করলেন যে মনের ভুল টুল নাকি, হতেও পারে। উনি আবার পথ চলা শুরু করলেন। 5-6 কদম আগানোর পর আবার পেছন থেকে ডেকে ওঠে, হালিম, এই হালিম। তো হালিম হুজুর উনি পেছন দিকে তাকিয়েছেন। তাকানোর পর এবারও কাউকে দেখেন না। উনি চিন্তা করলেন যে মনে হয় কেউ দুষ্টুমি করছে। এই গ্রামে আবার ওনার বেশ ভালো বন্ধুবান্ধবও হয়ে গিয়েছিল, খুব ভালো মানুষ ছিলেন, অনেকের সাথে ভালো সম্পর্ক ছিল। চিন্তা করেছেন যে কেউ আমার সাথে দুষ্টুমি করে কিনা, এই চিন্তা করে উনি আবার সামনের দিকে আগানো শুরু করেছেন। এবার আবারও তাকে ডাকছে, হালিম, এই হালিম। এবার উনি পেছন দিকে যখন ঘুরে তাকিয়েছেন, এইবার ওনার পিলে চমকে যায়। উনি দেখেন সাদা কাপড় পরা, তারপর সাদা চুল, বেশ লম্বা লম্বা সাদা চুল, এরকম একটা মহিলা। মহিলাটা যখন তার সামনে এসে দাঁড়িয়েছে, এরপর ওই হালিম হুজুর বুঝতে পারেন যে এটা হচ্ছে সেই জিনিসটা, যেই জিনিসটাকে ওই 10-12 বছর বয়সী বাচ্চাটা দেখেছিল দিনের বেলা আখ ক্ষেতের ভেতরে। আর সেই ছেলেটাকে উনি ঝাড়ফুঁক করে এসেছিলেন। এই জিনিসটা নিশ্চয়ই এটা। ওই সময় ওই অবয়বটা আবার ওই হালিম হুজুরের দিকে তাকিয়ে বলে ওঠে, কিরে হালিম, তোকে আমি যেটা বলছিলাম সেটা তো শুনলি না। হালিম হুজুর এই কথা শোনার পর উনি চিন্তা করছেন যে এ আবার আমারে কি বললো, আমি আবার কি শুনলাম না। তখন হালিম হুজুর চিন্তা করেন
যে এই জিনিসটার সাথে কথা বাড়িয়ে লাভ নেই, এখন দেব দৌড়। তখন ওই অবয়বটা আবার বলে ওঠে, হ্যাঁ রে হালিম, আমি যা বললাম তা তো শুনলি না। অবয়বটা এবার যখন কথাটা বলে ওঠে, মনে হলো এর মুখটা অনেক বড়। কথা বললে মুখটা এত বিশাল বড় হয়ে যায়, এত বড় হা হয়ে যায়, মনে হয় এর ভিতরে কয়েকটা মানুষ অনায়াসে ঢুকে যেতে পারে। যখন এইটা উনি দেখলেন, প্রথমবার কিন্তু এটা দেখেন নাই, দ্বিতীয়বার এটা উনি দেখেছেন। এইটা দেখার পর উনি ঘুরে দিলেন এক দৌড়। যখন উনি দৌড় দিয়েছেন, উনি চিন্তা করছেন যে বেঁচে গেছি, কারণ কাছাকাছি কয়েকটা বাড়ি আছে। কিন্তু না, উনি যখন দৌড় দিয়েছেন, হঠাৎ করে ওনার পায়ের গোড়ালিতে মনে হলো অনেক শক্ত একটা বড় হাত খপ করে ধরে ফেললো। যখনই খপ করে ধরে ফেলেছে, তখন তো উনি আর ব্যালেন্স রাখতে পারেন নাই নিজের শরীরের। দৌড়ানো অবস্থায় যদি হঠাৎ করে কেউ পা চেপে ধরে, তখন কি মানুষ ব্যালেন্স রাখতে পারে? পারে না। উনি মাটির উপর হুড়মুড় করে পড়ে যান। হুড়মুড় করে পড়ে যাবার পর উনি ওনার পাটা ছাড়ানোর চেষ্টা করছিলেন, কিন্তু না, উনি পাটা ছাড়াতে পারছেন না। মনে হচ্ছে ওনাকে পেছন থেকে টেনে হিঁচড়ে কেউ নিয়ে যাচ্ছে, পা ধরে ওনাকে টানছে পেছন দিকে, উনিও পেছন দিকে চলে যাচ্ছেন। ওই অবস্থাতেই উনি কোনো রকমে যতটুকু আল্লাহর নাম স্মরণ করা যায় সেটা স্মরণ করে পাটা ছাড়ানোর যখন চেষ্টা করেছেন, তখন উনি ছাড়াতে সক্ষম হন আল্লাহর রহমতে। এরপর উনি উঠে আবার দিয়েছেন দৌড়। তবে এবার আর পেছন থেকে কেউ খপ করে ধরে নাই। তবে উনি ভয় পাচ্ছিলেন, এই বুঝি তার কাঁধের উপরে খপ করে কেউ ধরে, অথবা ঘাড়ের উপরে খপ করে ধরে, অথবা আবারও পায়ে খপ করে ধরে। কিন্তু আল্লাহর রহমতে এরকমটা হয়নি। উনি একটি কাছাকাছি বাড়িতে ঢুকে পড়েন আর সবাইকে ডাকতে থাকেন। লোকজন তো তখন জেগেই ছিল, রাত তো তখন বেশি হয় নাই। সবাই তো ইমাম সাহেবকে দেখে চমকে ওঠেন যে, হুজুর আপনি এত রাত্রে এইভাবে চিৎকার করছেন, ঘটনা কি? তখন হুজুর একটু স্বাভাবিক হয়ে সব কথা খুলে বলেন। লোকজন বের হয়ে আসে, বের হয়ে এসে খোঁজাখুঁজি করে। স্বাভাবিকভাবেই আর কাউকে তো দেখা যাবে না, কারণ লোকজন আসলে তো এই জিনিসগুলো থাকেও না, অধিকাংশ সময় এটাই ঘটে। তো লোকজন কি করে, হুজুরকে তার ঘর পর্যন্ত দিয়ে আসে, মানে মসজিদের পাশে যে ঘরটা ছিল যেটাতে উনি থাকতেন। তো উনি ঘরে গিয়েছেন, উনি রাত্রে শুয়েছেন। গভীর রাত্রে ওনার ঘুম ভেঙে যায় কারো হাঁটাহাঁটির শব্দে। মনে হচ্ছে যে ওনার ঘরের পাশ দিয়ে কেউ হাঁটছে। তবে এই হাঁটাহাঁটির শব্দ ওনার জন্য আসলে নতুন কিছু ছিল না, কেননা রাস্তার পাশেই তো মসজিদ, আর ওখানেই তো ওনার থাকার ঘর। তাই রাস্তা দিয়ে যদি কোনো বাইক যায়, অটোরিকশা যায়, সেই শব্দ কিন্তু ওনার কানে আসে, আর সেই শব্দে রাতের বেলা তার ঘুমও ভেঙে যায়। আর গভীর রাত্রেও ওদিক দিয়ে অনেক লোকই চলাচল করে, যার কারণে এটা নতুন কিছু না। তবে উনি প্রথম রাত্রে এই বিষয়টা স্বাভাবিক মনে করলেও দ্বিতীয় রাত্রে যখন একই শব্দ শুনেছেন, উনি খেয়াল করলেন যে এটা রাস্তার সাইড থেকে আসছে না, শব্দটা আসছে রাস্তার অপোজিট সাইড থেকে, অর্থাৎ রাস্তার যেই পাশে ঘর সেখান থেকে না, যেই পাশে কোনো কিছু নাই, ঝোপঝাড়, মনে হচ্ছে ওই দিক থেকে শব্দটা আসছে। উনি তো অবাক হলেন, ঘটনা কি? তবে উনি এটা ওই রাত্রেও দেখতে বের হন নাই। এরকম কয়েক রাত চলার পর উনি এক রাতে দেখতে বের হয়েছেন ঘটনাটা কি। উনি বের হওয়ার পরও কিছু দেখেন না। উনি যখন ঘরে ঢোকেন তখন আবার হাঁটাহাঁটির শব্দ শোনা যায়, আবার বের হন, কিছু দেখেন না। একটা পর্যায়ে বিরক্ত হয়ে উনি আবার ঘরে ঢুকে শুয়ে পড়েন। এরকম হয়েছে বেশ কয়েক রাত। এক রাত্রে হয় কি, ইলেকট্রিসিটি চলে যায়। উনি যদিও বা রুমের দরজা জানালা বন্ধ করেই ঘুমাতেন, দরজা তো খোলা রাখার প্রশ্ন আসে না, জানালা মাঝে মাঝে খোলা রাখতেন। তবে এই টাইপের ঘটনার কারণে উনি বেশ কয়েক রাত জানালা বন্ধ রেখেছিলেন। তবে এক রাত্রে ইলেকট্রিসিটি চলে গেছে, গরমও পড়েছে বেশ। ওই রাত্রে উনি জানালা খোলা রাখতে বাধ্য হয়েছিলেন। তো জানালার পাশেই শুয়েছিলেন, একটা হাত পাখাও ছিল, কারণ ফ্যান তো চালানো যাচ্ছে না, ইলেকট্রিসিটি নাই। হাত পাখা দিয়ে বাতাস করছেন নিজেকে। কোন একটা সময় উনি ঘুমিয়ে পড়েন। ওনার ঘুম ভেঙে যায় এক ধরনের গোংরানির আওয়াজে। গোংরানির আওয়াজ কোথা থেকে আসে? উনি ঘুম থেকে উঠে খাটের উপর বসে চিন্তা করছেন আওয়াজটা কোন দিক থেকে আসছে। উনি বুঝতে পারলেন আওয়াজটা ওনার মাথার কাছে জানালাটা খোলা আছে, ওই দিক থেকেই আসছে। তো উনি উঠেছেন যে কি ব্যাপার, আওয়াজটা কে করে।
চিন্তা করেছেন হয়তো বা কুকুর করছে, কেননা অনেক সময় দুটো কুকুর যদি মুখোমুখি হয় তখন কিন্তু এরকম শব্দ করে। এই চিন্তা করে উনি জানালার দিকে যখন তাকিয়েছেন, শুরুতে অবশ্য কিছু দেখেন নাই, উনি একটু মাথাটা বের করেছেন যে জিনিসটা কি, কিসের শব্দ করে। দূর থেকে তো আসলে বোঝা যায় না, অন্ধকার, জানালা শিক আছে। এখন একদম শিকের কাছে যখন মাথাটা নিয়ে আসছেন, নজরটা বের করেছেন যে বাইরে কি এরকম আওয়াজ করছে, তখন হঠাৎ করে ওনার চোখের সামনে একটা জিনিস চলে আসে। মানে এই নাই, হঠাৎ করে সামনে চলে আসছে। আর সেই জিনিসটা হচ্ছে সেই সাদা শাড়ি পরা, সাদা চুলওয়ালা, লম্বা মুখের সেই মহিলাটা। এসেই বলছে, কি রে হালিম, তোকে কি বলছিলাম, কথা তো শুনলি না। হঠাৎ করে চোখের সামনে যখন এরকম ভয়ঙ্কর জিনিসটা চলে আসছে, উনি ধর্মর করে বিছানা থেকে লাফিয়ে নিচে পড়ে যান। এরপর উনি দরজা খুলে উনি দৌড় দিবেন এরকম চিন্তা করেছেন। উনি যখন দরজা খুলে দৌড় দেবেন, উনি চিন্তা করলেন যে দরজা খুলে আমি যাবোটা কোথায়, এই জিনিসটা তো বাইরেই দাঁড়ায় আছে। উনি চিন্তা করলেন যে জানালাটা বন্ধ করে দিই। এখন জানালার কাছে তো ওই জিনিসটা, জানালা বন্ধ করবেন কিভাবে। উনি যখন ঘুরে আবার জানালার দিকে তাকিয়েছেন, তখন দেখেন ওই জিনিসটা নাই। তখন উনি দ্রুত জানালা বন্ধ করে দেন। জানালা যখন উনি বন্ধ করতে যাচ্ছিলেন, তখন ওনার কাছে মনে হয় যে এখনই যদি আবার সামনে চলে আসে। এই জন্য ওনার হাতের কাছে থাকা একটা শক্ত জিনিস, লম্বা জিনিস, ওটা দিয়ে জানালাটা ক্লোজ করেছিলেন। এরপর উনি জানালাটা লক করে দিয়েছিলেন। তীব্র গরমে উনি ঘেমে যাচ্ছেন, তারপরও বাইরে বের হতে পারছেন না। তবে ওই রাত্রে আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি। কিন্তু সমস্যা হলো যে উনি ওই রাত্রে এতটাই ভয় পেয়েছিলেন, উনি সিদ্ধান্ত নিলেন উনি এই গ্রামে আর থাকবেন না। পরদিন ফজরের নামাজের পরপরই উনি মসজিদ কমিটির যারা যারা ওই সময় ফজরের নামাজে আসলেন তাদেরকে জানিয়ে দেন যে উনি এইখানে আর চাকরি করবেন না, উনি এলাকায় চলে যাবেন। ওনার কিছু পারিবারিক কাজ পড়ে গেছে, উনি আর দূরে থাকতে পারছেন না। লোকজন বললেও যে আপনি কেন চলে যাবেন, আপনি যান, পরিবারকে সময় দিয়ে আসেন। আমাদের তো স্থানীয় একজন মুয়াজ্জিন সাহেব আছেনই, উনি আপনার অনুপস্থিতিতে কাজ চালিয়ে নেবেন, আপনি যান। কিন্তু হুজুর বললেন যে না, আমি একবারেই চলে যাব, এখান থেকে বিদায় নিব। লোকজন তো তাকে ছাড়তে চায় না। তারপরও উনি পারিবারিক বিভিন্ন এক্সকিউজ দিয়ে ওই দিনই চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছিলেন। তবে যাবার আগে উনি স্থানীয় যিনি মুয়াজ্জিন সাহেব ছিলেন তার কাছে ওই রাত্রের ঘটনা বলেছিলেন। বিশেষ করে ওই রাত্রের ঘটনা তো আছেই, সেই সাথে অন্যান্য রাতে এই যে হাঁটাহাঁটির যে শব্দটা উনি পেতেন, সেই কথাগুলো বলেছিলেন, যার কারণে সেই কথাগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জেনেছি। এখনও নাকি ওই কবরের পাশে ওই অবয়বটাকে মাঝে মাঝেই কেউ কেউ দেখে। 2023 সালের ঘটনা, এখন 2025 সাল, 2 বছর প্লাস হয়েছে। তো এটা এখনো নাকি চলমান রয়েছে। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন, কেউ জানালা খুলে শুয়ে রয়েছে, হঠাৎ করে জানালার পাশে কোনো একটা আওয়াজ, দেখতে গেল যে আওয়াজটা কে করেছে। জানালা দিয়ে তাকালে দেখা গেল যে কেউ নাই। ওই সময় যদি হঠাৎ করে সামনে একটা অবয়ব চলে আসে, তখন বুকের মধ্যে কি ধরনের একটা কম্পন অনুভূত হতে পারে একবার ভাবুন। এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার যদি কারো সাথে ঘটে, আর এটা যে আরও পরবর্তীতে ঘটবে না, এর নিশ্চয়তা তো দেওয়া যায় না। তবে ওই অবয়বটা যে হুজুরকে কি বলেছিল সেটা কিন্তু হুজুর বুঝতে পারেন নাই। যে কিরে হালিম, তোকে তো বললাম, তুই তো আমার কথা শুনলি না। সে আসলে কি বলেছিল, কি শুনলো না, এই বিষয়টা উনিও বুঝতে পারলেন না। তবে হুজুর চলে যাবার পর ওনার সাথে এই রিলেটেড কোনো ঘটনা ঘটেছে কিনা সেই বিষয়ে আর জানা যায়নি। এটাই ছিল ঘটনার। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। ভাটির দেশ বাংলাদেশ, নদীমাতৃক দেশ বাংলাদেশ, ভৌগোলিক অবস্থানগত কারণেই
বাংলাদেশে অসংখ্য নদী নালা বয়ে চলেছে, সেই সাথে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বিল। বাংলাদেশের বৃহত্তম বিল চলন বিল, যা পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলার বিস্তীর্ণ জায়গা জুড়ে অবস্থিত। দ্বিতীয় বৃহত্তম বিল ডাকাতিয়া বিল, যা খুলনা জেলার ডুমুরিয়া এবং ফুলতলা উপজেলা জুড়ে বিস্তৃত। ডাকাতিয়া বিলকে পশ্চিমা বাহিনীর নদীও বলা হয়। কথিত আছে একটা সময় বর্ষাকালে এই বিলে যখন পানি জমতো তখন অনেক ডাকাতি নাকি হতো, যার কারণে বিলটির নাম ডাকাতিয়া বিল হয়ে গেছে। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বিল আড়িয়াল বিল, যা মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় রয়েছে। পদ্মা ও ধলেশ্বরী নদীর মধ্যবর্তী জায়গা জুড়ে এই বিলের অবস্থান। এছাড়া যশোরের ভবদহ বিল, যা মনিরামপুর, কেশবপুর এবং অভয়নগর উপজেলা জুড়ে রয়েছে। আমাদের আজকের ঘটনা কিন্তু এই ডাকাতিয়া বিলকে কেন্দ্র করে। বিল কেন্দ্রিক অনেক ভৌতিক ঘটনা কিন্তু ঘটে। বিভিন্ন মানুষের কাছে বিলের আবেদন এক এক রকম। কেউ বিলে মাছ ধরে, কেউ বিলে কৃষিকাজ করে যখন শুকনোর মৌসুম থাকে, আর ভৌতিক ঘটনা প্রেমীদের কাছে বিল ভৌতিক ঘটনার অন্যতম একটি সোর্স হিসেবে পরিচিত। আমাদের আজকের এই দ্বিতীয় এবং শেষ ঘটনাটি কিন্তু বিলকে কেন্দ্র করে, আর সেটি এই ডাকাতিয়া বিলকে কেন্দ্র করেই। উনি একটি চাকরি করছেন, আর বর্তমানে উনি রয়েছেন উত্তরা 7 নং সেক্টরে। ঘটনাটি ঘটেছিল ওনার চাচার সাথে। ওনার চাচার নাম মোহাম্মদ সোহরাব মীর, আর ঘটনার সময়কাল 2013। ঘটনার সময় কোন মাস ছিল তা নির্দিষ্ট করে বলা না গেলেও তা আগস্ট মাস হতে পারে বলে অনুমান করা যায়। এই সোহরাব মীর চাচা, উনি একজন কৃষক। ঘটনার সময় ওনার বয়স ছিল 44-45 বছর। উনি একজন প্র্যাকটিসিং মুসলিম। ওনার নিজস্ব বেশ ভালো জমি রয়েছে, সেই সাথে ওনার মাছের ঘেরও রয়েছে। আমরা জানি খুলনা, বাগেরহাট অঞ্চলে কিন্তু অনেক মাছের ঘের রয়েছে। বিশেষ করে চিংড়ি চাষের জন্য এই এলাকা উত্তম জায়গা হিসেবে পরিচিত। জুন জুলাইয়ে নাকি গলদা চিংড়ির রেণু দেওয়া হয়, আর চিংড়ি মাছকে নাকি রাতের বেলা খাবার দিতে হয়। চিংড়ি মাছের যে ঘেরগুলো, এর চতুর্দিকে শক্ত বেড়া দিতে হয়, তা না হলে নাকি চিংড়ি মাছ বেরিয়ে যেতে পারে। এই যে সোহরাব চাচা, ওনার কিন্তু একটা চিংড়ির ঘের ছিল, আর এই চিংড়ির ঘেরটাতে যেতে হলে এই ডাকাতিয়া বিল দিয়ে যেতে হবে। ওনার যেখানে বাড়ি সেখান থেকে প্রায় 1 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওনাকে ওনার ঘেরে যেতে হবে। যাবার আগে আরও অনেকগুলো ঘের রয়েছে। ওনার যে যাবার পথ, এই পথে একটি শ্মশানও পড়ে। এই যে টোলনা গ্রাম, এখানে বেশ কিছু হিন্দু পরিবার রয়েছে। তাদের কেউ মারা গেলে একটি ছোট শ্মশান রয়েছে, সেই শ্মশানে লাশ দাহ করা হয়। তবে শ্মশানে যেমনটা হয় যে অনেক ঝোপ জঙ্গল এরকম থাকে না, না, বিষয়টা এরকম না। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন শ্মশান, সেখানে কয়েকটা গাছ রয়েছে বড়, এই যা। তাছাড়া ওরকম কোনো ভুতুরে বলে মনে হয় না। সবসময় যে সেখানে লাশ দাহ করা হয় বিষয়টা এরকমও না, কখনো কখনো দাহ করা হয়। এটা কোনো পরিত্যক্ত শ্মশান না, যেটা এখনো ব্যবহৃত হচ্ছে। তো এই শ্মশানের যে জমিটা, এই জমিটা পাড়ি দিয়েই মূলত এই সোহরাব চাচার ঘেরের ওদিকে যেতে হয়। শ্মশানের জমিটা পাড়ি দিয়ে আর একটা ঘের রয়েছে, সেই ঘেরের পরেই হচ্ছে সোহরাব চাচার ওই ঘের অবস্থিত। যেহেতু চিংড়ি মাছকে রাতের বেলা খাবার দিতে হয়, এই জন্য রাতের বেলায় সেখানে যেতে হবে। ওখানে যাবার জন্য ওনার একটা আলাদা নৌকা ছিল, সেই নৌকা বেয়েই উনি সেখানে যেতেন। আর এই ঘেরগুলোর মাছ পাহারা দেবার জন্য কিন্তু টং ঘর তৈরি করা হয়। তো ওখানেও কিন্তু একটা টং ঘর ছিল। স্থানীয়ভাবে এই টং ঘরকে ওনারা ওনাদের মতো করে অভিহিত করেন। এগুলো বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, টিন দিয়ে তৈরি করা হয়। স্থানীয়ভাবে এই টং ঘরগুলোকে ওনারা বাসা বলে অভিহিত করেন। সেখানে 2-3 জন থাকার মতো ব্যবস্থা থাকে সাধারণত।
বড় যে ঘেরগুলো থাকে সেখানে তো কয়েকজন লোককে পাহারা দিতে হয়। তো এই সোহরাব মীর চাচার যেই ঘের, এই ঘেরেও একটা বাসা বা টং ঘর ছিল। উনি কখনো কখনো রাতে থাকতেন, কখনো কখনো থাকতেন না। তো এক এক সময় এক একজনকে তো রাতের বেলা খাবার দিতে হতো চিংড়ি মাছকে। তো এক রাত্রে ওনার দায়িত্ব পড়ে, উনি যাবেন সেই রাত্রে। তো উনি যথারীতি রাতের বেলা খাবার শেষ করে নৌকাতে গিয়ে বসেছেন, নৌকাতে খাবার তুলেছেন, এরপর নৌকা চালানো শুরু করেছেন। তো ঠিকঠাক মতোই উনি ওনার ঘেরে এসে পৌঁছান, মাছগুলোকে খাবার দেন। খাবার দেওয়ার পর ওনার যেই টং ঘর সেখানে গিয়ে শুয়ে পড়েছেন। তো এই টং ঘরের মধ্যে মোটামুটি বেশ কিছু জিনিস থাকতো, যেমন কলসি থাকতো যেখানে পানি রাখা হতো, এরপর কাঁচি, দা, তারপর শাবল, এই ধরনের জিনিসগুলো থাকতো আর কি। আর বালিশ কাঁথা তো থাকতোই। যেহেতু বিল এরিয়া, ঠান্ডা বাতাস কিন্তু বইতো সবসময়, ফ্যান লাগতো না ওখানে। জানালা খোলা থাকলে ফ্যানের কোনো প্রয়োজনই হতো না। জানালাগুলো ওনারা তো যখন ওই টংঘর তৈরি করতেন সেভাবেই আসলে তৈরি করতেন। জানালাটা কোথায় দেয়া যায়, জানালা খোলা থাকলে তো নজরদারি করা যাবে, টংঘরের ভিতরে থেকেও কিন্তু আশেপাশে কেউ আসলো কিনা, মাছ ধরছে কিনা এটা কিন্তু বোঝা যাবে। এই জন্য ওখানে কিন্তু জানালাও থাকতো, মানে যেভাবে থাকা দরকার আর কি, ওই জায়গার প্রেক্ষাপটে সেভাবে থাকতো আর কি। তো উনি তো ওখানে গিয়েছেন, যাবার পর মাছের খাবার দিয়েছেন, এরপর আশপাশটা দেখে উনি শুয়ে পড়েছেন। তো উনি যখন শুয়ে পড়েছেন তখন ওই বাসা বা ওই টং ঘরের দরজাটা উনি সিটকিনি লাগিয়ে শুয়ে পড়েছেন। তো সময়টা আনুমানিক রাত 1টার কাছাকাছি হবে, এমন একটা সময় আর কি। উনি যখন শুয়ে পড়েছেন ওনার ঘুমও চলে আসে। ওনার কাছে ওই সময় কোনো মোবাইল ফোন ছিল না, তবে ওনার কাছে বড় টর্চ লাইট ছিল, চার্জার টর্চ লাইট, অনেক দূর পর্যন্ত আলো যায় সেইগুলো, মানে অনেক আলো হয় যেগুলো আর কি। তো সোহরাব চাচা শুয়ে পড়েছেন, ঘুম ঘুম এসেছে বা উনি ঘুমিয়ে গেছেন। হঠাৎ করে বাইরের থেকে ডাকাডাকির শব্দ, এই সোহরাব, এই সোহরাব। তো সোহরাব চাচা ভিতর থেকে বলছেন যে এই কে রে, কে ডাকে? তখন বাইরের থেকে বলছে, এই সোহরাব, আমাকে তোর কাছে শুতে নিবি? সোহরাব চাচা চিন্তা করছেন যে কে আবার এখন আসলো। উনি আবার চিন্তা করলেন যে আশেপাশে তো ঘের রয়েছে, তো সেখানে তো লোকজন আছে। অনেক সময় হয় কি যে ওই ঘেরে যে লোকজন থাকে তারা যখন ওই টং ঘরের ভিতরে ঘুমাতে যায়, কখনো কখনো এমন হয় যে অন্য একটা টং ঘরে তারা গিয়েছে, সবাই তো পরিচিত একে অন্যের। উনি চিন্তা করেছেন এরকম কেউ হয়তো বা আসছে। উনি আবার ভিতর থেকে বলছে যে তুমি এখানে এসে শুবা, আমার কাছে তো একটা বালিশ আর একটা কাঁথা রয়েছে, দুইজনের জন্য তো আসলে বালিশ দিতে পারবো না, কাঁথাও নাই, তো তুমি কিভাবে শুবা? তখন বাইরে থেকে বলছে, না না, কোনো অসুবিধা নাই, তুই দরজা খোল, আমি গিয়ে শুয়ে পড়বো। তো সোহরাব চাচা কিন্তু বেজায় সাহসী মানুষ। উনি ওই সময় কিন্তু প্যারানরমাল কোনো জিনিস চিন্তাই করেন নাই। এরকম ঘটনা কিন্তু হয়, রাতের বেলা কেউ এসে বলছে যে আমি এখানে শুবো বা ঘুমাবো, আবার সকালবেলা উঠে চলে যায়, এরকম কিন্তু হরহামেশাই হয়। উনি এমনটাই মনে করেছেন। উনি কি করেছেন, উঠে যখনই দরজার সিটকিনিটা খুলে দরজাটা হা করেছেন, অর্থাৎ খুলে দিয়েছেন, তখন রহস্যময় একটা ঘটনা ঘটে। মনে হলো খুবই গরম দমকা একটা বাতাস এসে ওনার গায়ে লাগলো এবং বাতাসটা ওনাকে পাশ কাটিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। তো বিলের যে বাতাস এটা তো ঠান্ডা হয়, হঠাৎ করে এইরকম গরম বাতাস ওনার গায়ে লাগলো, একবারই লাগলো, এরপরে কিন্তু বাতাস ঠান্ডা। মানে উনি যখন দরজা খুলে কিছুটা বাইরে বের হয়েছেন, বাতাসটা ঠান্ডা। উনি মনে করছেন বাইরে কি এত গরম পড়লো নাকি? অনেক সময় হয় না যে আমরা তীব্র গরমের মধ্যে যখন এসিতে ঢুকি তখন একটা ঠান্ডা বাতাস আমাদের গায়ে এসে ধাক্কা দেয়, আবার তীব্র গরমের মধ্যে আমরা যখন এসি থেকে বাইরে বের হই, অর্থাৎ এসি রুম থেকে বাইরে বের হই, তখন কিন্তু প্রচণ্ড গরম একটা বাতাস এসে আমাদেরকে ধাক্কা দেয়, এরকমটা কিন্তু মনে হয়। তো ওনার কাছে ওরকমটাই মনে হয়েছিল। উনি বাইরে বের হয়ে কাউকে দেখেন না। উনি টর্চ লাইট নিয়ে কিন্তু বাইরে বের হয়েছেন, কাউকে দেখছেন না। এত অল্প সময়ের মধ্যে কেউ ওখান থেকে অনেক দূরে চলে যাবে এটা হতেই পারে না,
কারণ বিস্তীর্ণ খোলা জায়গা তো, কেউ হেঁটে গেলেও বোঝা যাবে। আর ওই রাত্রে পরিপূর্ণভাবে চাঁদনি রাত না হলেও আকাশে চাঁদ ছিল, আলো ছিল মোটামুটি। সেই সাথে ওনার হাতে পাওয়ারফুল চার্জার টর্চ লাইট তো রয়েছেই, ওটা দিয়ে উনি আশেপাশে ধরছেন, কোথাও তো কোনো মানুষজনকে দেখতে পাচ্ছেন না। উনি চিন্তা করেন কী ব্যাপার, রাতের বেলা কে এসে মজা করলো আমার সাথে। উনি রাগ করে ঘরে ঢুকে দরজার সিটকেনিটা আসলে ওইভাবে লাগান নাই, উনি জাস্ট খালি একটু ক্লোজ করে দিয়েছেন। এরপর ওনার মাথার কাছে টর্চ লাইটটা রেখে উনি আবার ওনার শোবার জায়গাতে শুয়ে পড়েছেন। উনি ঘুমিয়েও গেছেন। বেশ কিছুক্ষণ পর উনি একটা ভয়ঙ্কর জিনিস অনুভব করেন। সেটা হচ্ছে যে ঘুমের ঘোরে উনি কি করেছেন, একটা হাত এক সাইডে চলে যায়, মানে ওনার পাশে চলে যায়। পাশে যখনই গিয়েছে উনি বুঝতে পারেন এইখানে কে একজন শুয়ে আছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, এখানে কে শুইল, এখানে তো কারো থাকার কথা না। উনি শোয়া অবস্থাতে কি করছেন, ওনার হাত দিয়ে হাত রাখছেন, মানে যিনি শুয়ে আছেন তার শরীরের উপর হাত দিচ্ছেন। দেখলেন যে হাত আছে, আবার ওনার পাটা একটু ওইদিকে দিয়ে দেখছেন যে এই লোকটার পা আছে কিনা, দেখা গেলো পা আছে, বোঝা যাচ্ছে যে পরনে একটা লুঙ্গির মতো কিছু একটা আছে। তো উনি যখন হাতের কনুয়ের কাছ থেকে হাতাচ্ছেন, হাতাতে হাতাতে যখন কাঁধ বরাবর এসেছেন, গলার কাছে এসেছেন, গলা থেকে যখন মাথার দিকে এসেছেন, তখনই উনি পান প্রচণ্ড রকমের ভয়। কেননা গলার কাছে আসার পর তো মাথা থাকার কথা, গোলাকৃতির বা লম্বা আকৃতির যেরকমই হোক, মানুষের মাথা যেরকম হয়। উনি দেখেন গলার পরে আর কোনো মাথার অংশ নাই। উনি তো পেয়েছেন প্রচণ্ড রকমের ভয়। প্রথমে মনে করছেন হয়তো বা ঘুম ভেঙে উনি হাতড়াচ্ছেন অন্ধকারের ভিতরে, এই জন্য কোনো কিছু দেখতে পাচ্ছেন না। তাই বলে কি মাথা থাকবে না? হাত পা স্বাভাবিক মানুষের মতো। অনেক সময় আমরা ঘটনায় শুনি না যে লোমশ, এরকম কিছু না, স্বাভাবিক মানুষ যেরকম হয়, অন্ধকারে যদি তাদের শরীরে আমরা হাত দিই ওরকমই মনে হচ্ছে, কিন্তু মাথা নাই। উনি চিন্তা করলেন, যারে এই জিনিসটা এখানে কিভাবে আসলো। উনি তো প্রচণ্ড রকমের ভয় পাচ্ছেন। ভয়ে ওনার মাথার কাছে থাকা টর্চ লাইটটা জ্বালাবেন সেটার সাহস উনি পাচ্ছেন না। উনি তো দোয়া দরুদ পড়ছেন বিড়বিড় করে, যা উনি জানেন। এইভাবে 30 মিনিট চলে যায়। এই 30 মিনিটের মধ্যে উনি মাঝে মাঝে আবার পা দিয়ে সাইডে একটু টাচ করে দেখছেন যে ওই অবয়বটার পায়ের অংশে তার টাচ লাগে কিনা। উনি দেখলেন যে পায়ের অংশে তার টাচ লেগেছে, তার মানে হচ্ছে ওই জিনিসটা এখনো যায়নি। উনি তো আরো ভয় পাচ্ছেন যে এত দোয়া দরুদ করছি, যায় না কেন, টর্চ লাইটও জ্বালানোর সাহস পাচ্ছেন না। এইভাবে প্রায় 30 মিনিট পার হয়ে যায়। উনি তখন একটা চিন্তা করেন যে এই জিনিসটা যাচ্ছে না রে, ভূতেরা নাকি লোহা দেখলে ভয় পায়। দেখি একটা কাজ করি তো। ওনার মাথার কাছেই একটা কাঁচি ছিল, কাঁচিটা ওই পাশে যে বেড়া ছিল ওই বেড়ার দিকে গোজা ছিল। এটা ওনার আইডিয়া ছিল যে কোন জায়গাটাতে আছে। উনি এক হাত সরিয়ে ওই কাঁচিটা ধরার চেষ্টা করছেন। উনি এটাও বুঝতে পারছিলেন যে নিশ্চয়ই এই জিনিসটা দেখছে যে আমি কাঁচিটা হাত দিচ্ছি, এখন যদি কিছু বলে ওঠে বা আমার গলা চেপে ধরে, আমার তো মরণ ছাড়া আর কোনো উপায় নেই। এরপরে উনি সাহস করে আস্তে আস্তে কাঁচিটা হাত দেন। কাঁচিটা হাতে নেওয়ার পর উনি কী করেছেন, ওই কাঁচিটা হাতে নিয়ে ওই যে অবয়বটা ওনার পাশে শুয়ে আছে এইটার উপরে কাঁচি দিয়ে টাচ করেছেন। যেই না টাচ করেছেন, হঠাৎ করে মনে হইল যে ওনার ওই টং ঘরের যে দরজা উনি সিটকানি লাগান নাই, ক্লোজ করে রেখেছেন, ধরাম করে ওই দরজাটা খুলে গেল আর একটা দমকা বাতাস ওই দিক দিয়ে বের হয়ে গেল। এরপর উনি টর্চ লাইটটা চালিয়েছেন। উনি দেখলেন যে না, ওনার রুমে কেউ নাই। উনি বুঝতে পারলেন যে জিনিসটা চলে গেছে। তাড়াতাড়ি উঠে উনি দরজাটা লাগিয়ে শুয়ে শুয়ে আল্লাহর নাম নেওয়া শুরু করেছেন। আর তো ওনার ঘুম আসে না, ঘুম আসে না। রাত তখন 3:30টার বেশি বাজে আনুমানিক। তখন বাইরের থেকে ওনাকে কেউ ডাকছে, এ সোহরাব, এই সোহরাব, আমাকে তো শুইতে দিলি না রে, আমাকে তো শুইতে দিলি না, বললাম যে আমার একটু ঘুমাইতে দে। এই কথা শোনার পর সোহরাব চাচার হয়ে গেছে রাগ। উনি তো এমনি সাহসী মানুষ ছিলেন, ওই রাত্রে ওইভাবে উনি ভয় পেয়েছেন, এখন আবার বাইরে থেকে ডাকছে। উনি কি করেছেন, হাতে কাঁচিটা নিয়ে টর্চ লাইটটা নিয়ে দরজা খুলে বাইরে বের হয়েছেন।
বাইরে বের হওয়ার পর দেখেন কেউ নাই, শুনশান নীরবতা চতুর্দিকে। তবে অন্যান্য ঘের যেগুলো রয়েছে সেখানে টংঘর রয়েছে, সে তার ভিতরে মানুষ আছে। তবে একটা ঘের কিন্তু বড় এরিয়া নিয়ে হয়, যার কারণে প্রচন্ড জোরে যদি কেউ চিৎকার দেয় তাহলে হয়তো ওই ঘেরের ভিতরে থাকা সেই শব্দ কেউ শুনবে। তো উনি আর ডাকাডাকি করেন নাই। তো উনি যখন টর্চ লাইট মারছিলেন, মারতে মারতে অনেক দূরে ওই যে শ্মশানটা রয়েছে, শ্মশানটা যে অনেক দূরে এটাও বলা যাবে না, যেহেতু ঘেরগুলো বড় বড় হয় সেই অর্থে অনেক দূরে। তবে শ্মশানের ওই জায়গাটা স্পষ্টভাবে দেখা যায়। একটা ঘেরের পরেই তো ওনার ঘের, আর ওনার ঘের থেকে একটা ঘের পরে হচ্ছে শ্মশান। তার মানে শ্মশান এবং ওনার ঘেরের মাঝখানে একটা ঘের রয়েছে। উনি দেখেন ওই চাঁদের আলোতেই দেখা যাচ্ছে, চাঁদের আলো যতটুকু ছিল তাতেই স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর মনে হচ্ছে ওই জিনিসটার উপরে কেউ আবার আলো ফেলে রেখেছে, যার কারণে আরও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ওই জিনিসটা ওই শ্মশানে একটা গাছের উপরে বসে আছে, পা দুলাচ্ছে। আর ওই জিনিসটার আকার আকৃতি কিন্তু স্বাভাবিক মানুষের হাতে নাই, অনেক বিশাল দেহি একটা অবয়ব। তবে এটার যে মাথা নাই এটা বোঝা যাচ্ছে। ওই অবয়বটা কথা বলছে, এ সোহরাব, আমাকে তো তোর সাথে শুইতে দিলি না রে, আমারে তারাই দিলি, কাজটা কি ভালো হইলো? আমি তোর কি করছিলাম? কোনো ক্ষতি করছি? একটু ঘুমাইতামই না তোর পাশে। তো এইটা যখন উনি দেখেছেন, উনি দ্রুত ঘরে চলে আসছেন। ঘরে আসার পর আবার দরজা বন্ধ করে দিয়ে উনি তো শুয়ে পড়ছেন। ঘুম তো এমনিতেই আসছিল না, তারপর আবার বারবার এই ঘটনা। এরপর যে আসলে কি হয়েছে উনি বলতে পারেন না। এদিক ফজরের নামাজের পর পরে উনি তো বাড়িতে চলে যান। সকাল 9টা পার হয়ে 10টা বেজে যায়, উনি বাড়িতে আসেন না। তখন বাড়ির লোকজন খোঁজ খবর নেওয়ার জন্য যখন ওই বাসা বা ওই টং ঘরের কাছে এসেছেন, তখন দেখে এটা ভিতর থেকে বন্ধ, ডাকাডাকি করা হচ্ছে, কোনো সারা শব্দ নাই। এরপর দরজা ভেঙে ভিতরে ঢোকা হয়েছে, দেখা গেল যে উনি অজ্ঞান হয়ে গেছেন। তখন ওখান থেকে তাকে ধরাধরি করে যখন নিয়ে আসা হয়, ওনার যখন জ্ঞান ফেরে উনি তখন দেখেন উনি ওনার নিজের ঘরে আছেন। তো কি হয়েছে এটা যখন সবাই জানতে চেয়েছে, তখন উনি সব বিষয় খুলে বলেছেন যে ওনার সাথে তো এই ঘটনা ঘটেছে। তো এই ঘটনা তো ঘটেছে, এটা যখন জানাজানি হয়ে গেছে, কাছাকাছি একটা মসজিদের ইমাম সাহেব উনি এসেছিলেন, ওনাকে ঝাড়ফুঁক করে দেন। যখন উনি শুনলেন তখন উনি বললেন যে এই ঘটনা, ওই শ্মশানে একটা জিন আছে যেটার মাথা নাই। তবে জিনটা কখনো কাউকে মেরে ফেলেছে বা বড় ধরনের ক্ষতি করেছে এমন নজির নাই। জিনটা ওই রকম খারাপ না, তবে ওই গাছেই থাকে। তুমি যেহেতু আসা যাওয়া করো, মনে হয় তোমাকে ভয় দেখানোর জন্য এসেছিল। তবে এখন পর্যন্ত সে কাউকে মেরে ফেলেছে এমন রেকর্ড নাই, আর কাউকে মারাত্মকভাবে ভয় দেখিয়েছে এমন রেকর্ডও নাই। তবে যেহেতু তোমার এত কাছাকাছি চলে এসেছে, তুমি আবার কাঁচি দিয়ে তার শরীরকে টাচ করেছো, যার কারণে তোমার আপাতত রাতের বেলা ওইদিকে যাওয়ার দরকার নেই, অন্য লোক যাবে, আর যা করবার দিনের বেলা করে এসো। তো এরপর কিন্তু সোহরাব চাচা উনি রাতের বেলা আর ওখানে থাকেন নাই, অন্য লোক থেকেছে, তাদের সাথে ওরকম কোনো ঘটনা ঘটেনি। সোহরাব চাচা এখনও জীবিত আছেন, সুস্থ আছেন। তো ঘটনা যখন ঘটে তখন ওনার বয়স 44-45 বছর ছিল, সে 2013 সালে। এখন ওনার বয়স তো আরও বেড়েছে। তো আল্লাহ তাআলাকে আরও সুস্থ রাখুন, ভালো রাখুন, আমরা এই দোয়া করি। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন তো, রাতের বেলা আমরা শুয়ে আছি, শুয়ে থাকার পর হঠাৎ করে আমাদের হাত গেল এমন একটা জায়গায় যেখানে কেউ ছিল না, অর্থাৎ আমরা একা একাই শুয়েছিলাম। ঘুমের ঘরে এমন একটা জায়গায় হাত গেল, মনে হচ্ছে পাশে কেউ শুয়ে আছে। আর হাতটাতে যখন আমরা বুঝতে পারলাম যে যে শুয়ে আছে তার মাথা নাই, কেমন ভয়টা লাগবে। তখন কি আমরা শুয়ে থাকতে পারবো? ওখানেই তো হার্ট অ্যাটাক করে মরে যাওয়ার মতো অবস্থা হবে। হয়তো আমরা কেউ কেউ তখন মরেও যেতে পারি ভয়ে। আল্লাহর অশেষ রহমতে এই সোহরাব চাচা যে সাহস ধরে রেখে দোয়া দুরুদ পড়েছিলেন, আর সাহস করে ওই কাঁচিটা যে ওই অবয়বের শরীরে টাচ করেছিলেন, এটা চিন্তা করলেই তো আমার ভয় লাগে। উনি সাহস করে কিন্তু আবার টর্চ লাইট জ্বালান নাই, অন্য কাজ করলেও টর্চ লাইট জ্বালাতে উনি ভয় পাচ্ছিলেন। যাই হোক, ঘটনা এ পর্যন্তই।
ঘটনা দুটো কেমন লাগলো প্রিয় লিসেনার্স? ঘটনা দুটোই কিন্তু গ্রামকেন্দ্রিক ছিল। আশা করছি ঘটনা দুটো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আশা করছি আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ আরও অনেক অনেক ঘটনা আমরা পাবো এবং লিসেনারদেরকে শেয়ার করতে পারবো। এভাবেই আমাদের সাথে আপনারা থাকুন, লিসেনাররাও ইনশাল্লাহ থাকবেন। লিসেনারদের মধ্যে যারা আমাদেরকে এখনও ঘটনা পাঠাননি, আপনারা একটু খুঁজে দেখুন। আপনাদের কাছে না থাকলেও আপনাদের কাছাকাছি বাস করেন এমন মানুষের কাছে কিন্তু অসংখ্য ভয়ের ঘটনা রয়েছে। তাদের কাছ থেকে ঘটনাগুলো শুনে আমাদেরকে লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন। ঘটনা কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। প্রিয় লিসেনার্স, যাবার আগে এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর যারা এখন আমাদের ভিডিও লিঙ্কটা শেয়ার করেননি, অনুগ্রহ করে ভিডিও লিঙ্কটা শেয়ার করে দেবেন, যাতে করে আজকের দারুণ এই দুর্দান্ত রোমহর্ষক ঘটনা দুটি অনেকেই শুনতে পারেন আর ভয়ের অন্য রকমের এক অনুভূতি পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম।